সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসা। সত্যি আপনাদের কথা কিন্তু সারাটা সপ্তাহ মনে থাকে, কারণ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য। আর সত্যি ভাবতে ভালো লাগে, যখন আপনাদের প্রেরিত প্রচুর চিঠি পড়ি, তাতে আপনারা এই অনুষ্ঠানের এত প্রশংসা করেন, এত উপকৃত হন যে ভাবতেও ভালো লাগে যে সত্যি আমাদের এই অনুষ্ঠান এত মানুষের উপকারে আসছে। যথারীতি আমরা অনুষ্ঠান সমস্যা এবং সমাধান, তার মধ্যে ওনার শ্রীমুখ থেকে কিছু ধর্মীয় আলোচনা শুনে নি আপনাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে প্রেরিত চিঠির উত্তর। আজও আমাদের এই অনুষ্ঠানের টেবিলে প্রচুর চিঠি জড়ো হয়েছে, যার মধ্যে থেকে হয়তো আমরা একটি কি দুটোর উত্তর শুনে নিতে পারবো, কিন্তু আপনারা মন খারাপ করবেন না। আপনাদের প্রতিটি চিঠির আমরা প্রতিটি কার্যক্রমে আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একথা বলেই আজকের অনুষ্ঠানে মহারাজকে স্বাগত জানাই। তাকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে, আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। আমরা চিঠি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, কারণ অনেক চিঠি এসে আমাদের কাছে রয়েছে। আর্য দেখো কি চিঠি আছে। আজকে আমরা সরাসরি আপনাদের প্রেরিত চিঠির উত্তরের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করব। তবে তার আগে একটা কথা বলি যে এই অনুষ্ঠান যারা প্রত্যক্ষ করেন, নিয়মিত দর্শকরা, তারা কিন্তু মহারাজ সম্পর্কে তাদের সঠিক মূল্যায়ন কিন্তু গোপন করেননি। ওনারা অকপটে স্বীকার করেন চিঠির মাধ্যমে ওনার কাছে এসে যে মহারাজ, আপনি আমাদের জীবনের সঠিক দিক প্রদর্শক। ঠিক এরকমভাবেই আজকের প্রথম চিঠিটি আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেব। পাঠিয়েছেন শম্ভুনাথ পাল, হালিশহর থেকে শম্ভুনাথ পাল। উনি লিখছেন, পরম পূজনীয় শ্রী দেবদাস মহারাজ, বাবা, পত্রের প্রথমেই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। টিভিতে আমিও আমার পরিবারে সকলেই আপনার অনুষ্ঠান দেখি। সমস্যা ও সমাধান এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আপনি যেভাবে সমাধানের পথ দেখান, তা দেখে আমার খুবই ভালো লাগে। আমি নিজেও একটি গুরুতর সমস্যায় পড়ে আপনাকে এই চিঠি পাঠালাম। যদি আপনি চিঠিটি পড়েন তাহলে খুবই উপকৃত হই। এর আগেও দুবার চিঠি পাঠিয়ে কোনো উত্তর পাইনি, তাই আবার অনেক আশা নিয়ে এই চিঠিটি পাঠালাম। আমি আমার মেয়ের বিয়ের ব্যাপারে খুবই চিন্তিত। ওর বহু সম্বন্ধ আসছে, কিন্তু নানা কারণে তা হয়ে উঠছে না। তাই সমাধান পাবার আশায় আপনার শরণাপন্ন হলাম। আমার এই চিঠিটি আপনি যদি অনুগ্রহ করে আগস্ট মাসের মধ্যেই রবিবার রাত্রির অনুষ্ঠানে পড়েন তাহলে খুবই উপকৃত হই। আমার মেয়ের নাম সোনালী পাল, জন্ম তারিখ 4 আগস্ট 1986, 4 আগস্ট 1986, সময় ভোরবেলা 3:45, জন্ম সময় ভোর 3:45, সোমবার, জন্মস্থান কল্যাণী। আমার প্রশ্ন হলো যে 2009 সালের মধ্যে আমার মেয়ের বিবাহের শুভ যোগ আছে কি? দ্বিতীয় প্রশ্ন, কীরকম পাত্রের সঙ্গে ওর বিবাহের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পাত্র ব্যবসায়ী না সরকারি চাকরিজীবী হবে? তৃতীয় প্রশ্ন, বিবাহিত জীবন কেমন হবে? ওর বিবাহ কি ছোট পরিবার না যৌথ পরিবারে হবে? চতুর্থ প্রশ্ন, ওর শরীর স্বাস্থ্য কীরকম হবে? ওর শুভ বার, মাঙ্গলিক চিহ্ন কি তা জানালে খুব ভালো হয়।
আপনি চিঠিটি পড়ে যদি সমাধানের পথ দেখান তাহলে অনেকটা দুশ্চিন্ত মুক্ত হই। ইতি শম্ভুনাথ পাল, হালিশহর। হালিশহর থেকে শম্ভুনাথ পাল ওনার মেয়ের ব্যাপারে এই চিঠিটি পাঠিয়েছেন মহারাজের কাছে। তার বিয়ের ব্যাপারে আপনি ভীষণভাবে চিন্তিত। এটা সব বাবা মায়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তারা ছেলে এবং মেয়ে অর্থাৎ সন্তানের বিবাহের ব্যাপারে যথেষ্ট চিন্তান্বিত থাকেন। আমরা চেষ্টা করছি মহারাজের শ্রীমুখ থেকে এই চিঠিটির যথাযথ বিশ্লেষণ শুনে নেওয়ার। বাবা শম্ভুনাথ পাল, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। এই চিঠি আমার কাছে এসে পৌঁছেছে বাই পোস্ট। তুমি পোস্টের মাধ্যমে এই চিঠি আমাকে পাঠিয়েছ। আমি এই চিঠি পেয়েছি। তুমি এই চিঠি আমাকে হালিশহর থেকে লিখেছ। তুমি এই চিঠি আমাকে হালিশহর থেকে লিখেছ। তোমার চিঠি আমি অবশ্যই পড়ব এবং আমি সোনালী সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আমি সোনালী সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দেব। কেমন? এই অনুষ্ঠানের কিন্তু আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই আধুনিক সমাজের কুশিক্ষার হিংস্র কড়াজাল থেকে আপনাদের আগলে রাখা, বিষাদসিক্ত মনের মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। আর সেখানেই কিন্তু মহারাজের অর্থাৎ বাবা শ্রী দেবদাসজি মহারাজের মাহাত্ম্য। কারণ লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের যারা প্রান্তিক অঞ্চলে বাস করছেন তারাও কিন্তু ওনার কাছে দীক্ষিত। আর শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন নামী স্যাটেলাইট চ্যানেলে উনি এই অনুষ্ঠান করে আসছেন আধ্যাত্মিকতার উপর, ধর্মীয় আলোচনার উপর বহু বছর ধরে। আর ওনার সাধনা দীর্ঘদিন উচ্চ মার্গে উন্নীত হচ্ছে। সেই জন্য ভারতবর্ষের বুকে ওনার কাছে দীক্ষিত পরিবারের সংখ্যা এই মুহূর্তে 1,62,920টি। সুতরাং তার ব্যাপ্তি নতুন করে আর আপনাদের সামনে বলার অপেক্ষা রাখে না। তবে আপনারা যারা দর্শক তাদের মধ্যে গড়ে উঠুক সুস্থ চেতনার আদান প্রদান, এই আশাই আমরা করি এই অনুষ্ঠানে। এবং আপনারা যে চিঠি পাঠাবেন সেটি কোন ঠিকানায় পাঠাবেন সে আপনাদের আরও একবার বলে দিচ্ছি, আপনাদের টিভি স্ক্রলেও যাচ্ছে। ঠিকানাটি হলো শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202। একমাত্র এই ঠিকানায় আপনারা চিঠি পাঠাবেন। এবং পশ্চিমবাংলায় যে 3টি চেম্বারে বাবা শ্রী দেবদাসজি মহারাজ অবস্থান করেন তার মধ্যে এটি ওনার নিজের আশ্রম, শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি সেই দুটি নাম্বার হলো 0353-652-8027। আরও একবার বলছি 0353-652-8027। এবং আরও একটি নাম্বার 9733-175546, 9733-175546। এই দুটো নাম্বারের সঙ্গে দূরত্বে আমরা আপনাদের কাছে বিরাজ করছি। আর কথা বলি যে সমাজের বুকে বিভিন্ন পেশায় নিযুক্ত সপ্রতিভ সুপ্রতিষ্ঠিত বহু মানুষ কিন্তু আজকে মহারাজের একান্ত অনুগত ভক্ত এবং শিষ্য। আসুন আমরা শুনে নিই শম্ভুনাথ পালের মেয়ে সোনালীর পালের ব্যাপারে বিস্তারিত আলোচনা মহারাজের শ্রীমুখ থেকে। বাবা সোনালীর জন্ম হয়েছে 4 আগস্ট 1986 সাল। সেদিন সোমবার ভোরবেলা 3:45 নদিয়া জেলার
কল্যাণীতে জন্ম। মিথুন রাশি, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন লগ্ন। যদি তুমি এগুলো আগে থেকে জানো তো ভালো, আর যদি বাবা তোমরা না জানো, আমি ধীরে ধীরে বলবো, তোমরা নোট করে নেবে, কেমন? মিথুন রাশি, মিথুন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র অর্থাৎ 7 নম্বর নক্ষত্রে জন্ম। 7/3, 7/3, 7 নম্বর নক্ষত্র আর 3 নম্বর রাশি। কৃষ্ণ চতুর্দশী তিথিতে জন্ম, কৃষ্ণ চতুর্দশী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ, দেবগণ, দেবগণ। এই হচ্ছে সোনালীর জন্মকুণ্ডলী। সোনালীর জন্মকুণ্ডলীতে এই ঘরে, মেষের ঘরে আছে রাহু, মেষের ঘরে রাহু, বৃষের ঘরে কোনো গ্রহ নেই। মিথুনে আছে লগ্ন আর চন্দ্র, লগ্ন আর চন্দ্র। কর্কটে আছে রবি আর বুধ, রবি আর বুধ। সিংহে কোনো গ্রহ নেই, সিংহে কোনো গ্রহ নেই। কন্যাতে আছে শুক্র, কন্যাতে আছে শুক্র। তুলায় আছে কেতু, তুলায় আছে কেতু। বৃশ্চিকে আছে শনি, বৃশ্চিকে আছে শনি। ধনুতে আছে মঙ্গল, ধনুতে আছে মঙ্গল। মকরে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ নেই। কুম্ভে আছে বৃহস্পতি, কুম্ভে আছে বৃহস্পতি। মিনে কোনো গ্রহ নেই, মিনে কোনো গ্রহ নেই। সোনালীর বিবাহের জন্য তোমরা খুব চেষ্টা করছো, আর তুমি লিখেছো বাবা যে সোনালীর বিবাহের অনেক যোগাযোগ আসছে। সোনালীর বিবাহের জন্য অনেক যোগাযোগ আসছে, কিন্তু আসছে, কথাবার্তা বলছে, তারপরে আর তারা কোনো খবর দিচ্ছে না। যখন কথাবার্তা বলছে তখন যেন খুব আগ্রহ আছে, অনেক আগ্রহ আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সম্বন্ধ দেখে যাওয়ার পরে কিন্তু তাদের মধ্যে অত আগ্রহ থাকছে না। ওরা কিন্তু আর দুবার করে খবর দিচ্ছে না। কেন? আগে বলি যে সোনালীর জন্মকুণ্ডলীতে চন্দ্র খুব ভালো আছে, চন্দ্র খুব ভালো আছে। রবি ভালো আছে, বুধ ভালো আছে, রবি ভালো আছে, বুধ ভালো আছে। কেতু ভালো আছে, কেতু ভালো আছে, এবং বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে। তাহলে সোনালীর জীবনে আর্থিক অবস্থা ভালোই থাকবে, সোনালীর জীবনে আর্থিক অবস্থা ভালো থাকবে, এবং সোনালী জীবনে নিজে আয় করতে পারবে, সোনালী জীবনে সেলফ লেডি হতে পারবে, নিজে আয় করতে পারবে। চন্দ্র ওর এখানে ভালো আছে, রবি আর বুধ ভালো আছে। বুধ আর চন্দ্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় হয়েছে, বুধ আর চন্দ্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় হয়েছে। বুধ গেছে চন্দ্রের ঘরে, চন্দ্র গেছে বুধের ঘরে। তাহলে
যে অবস্থা আছে যে সোনালী জীবনে কোনো চাকরি করতে পারবে, কোনো প্রকার হেলথ প্রজেক্ট বা কোনো প্রকার স্কুল এই ধরনের কোনো সংস্থায়, এই ধরনের কোনো প্রকার সংস্থাতে কিন্তু সোনালী চাকরি করতে পারবে। তাহলে বিবাহটা কেন হচ্ছে না? বিবাহ কেমন ঘরে হবে, কিরকম বিবাহ হবে? লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সপ্তম ঘরের থেকে বিবাহ, এই সপ্তম ঘর থেকে বিবাহ। আর সপ্তম ঘরটা ধনু, এর মালিক হচ্ছে গিয়ে বৃহস্পতি, বৃহস্পতি এখানে আছে 8, 9 নম্বর ঘরে আছে। 9 নম্বর ঘরে বৃহস্পতি ভালো আছে। বৃহস্পতি থেকে ব্যাংক, বৃহস্পতি থেকে ইউনিভার্সিটি, বৃহস্পতি থেকে ট্যাক্সাল, বৃহস্পতি থেকে বিচার করতে হয় রেভিনিউ ডিপার্টমেন্ট। দেখা যাচ্ছে সোনালী চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হবে, সে কোনো ব্যাংক অফিসার হতে পারে, বা ব্যাংক অফিসারের সাথেই ওর বিবাহের যোগটা সব থেকে বেশি। এছাড়া ট্যাক্স বা রেভিনিউ ডিপার্টমেন্টে হতে পারে, এবং কোনো প্রকার সে ইউনিভার্সিটি লেকচারার বা প্রফেসর হতে পারে। সে কলেজ বা ইউনিভার্সিটি লেকচারার বা প্রফেসর হতে পারে বা হবার যোগ আছে, সম্পূর্ণভাবেই হবার যোগ আছে বা হবে। এবারে যেটা কথা, বিবাহটা কত দূরে হবে? বিবাহটা জন্মস্থান থেকে 150 কিলোমিটার বা তার থেকেও দূরে বিয়ে হবে। জন্মস্থান থেকে 150 কিলোমিটার বা তার থেকেও দূরে বিয়ে হবে। ছোট ফ্যামিলি হবে না বড় ফ্যামিলি হবে? ছেলেরা 3 ভাই বোন হবে, এবং ছেলের পরিবারে মা থাকবে, পিতা নাও থাকতে পারে বেঁচে, কিন্তু মা থাকবেন। আর তারা 3 ভাই বোন, ম্যাক্সিমাম 4 ভাই বোন হবার যোগ আছে। বিবাহের আগে তখনও অবধি ছেলে কিন্তু আলাদাভাবে থাকবে না, বা সে কিন্তু পার্টিশন করবে না। যখন মা তোমার বিয়ে হবে তখনও পর্যন্ত একই পরিবারের মধ্যে তারা থাকবে। কেমন? আচ্ছা, কত দূরে বিয়ে হবে বলে দিয়েছি। ছেলে ব্যবসা করবে কি চাকরি করবে বলে দিয়েছি। এবারে বলছো 2009-এর মধ্যে কি সোনালীর বিবাহ হবে? 2009-এর মধ্যে সোনালীর বিয়ে হবে কিনা? সোনালীর তো বিয়ের যোগ শুরু হয়ে গেছে 2008-এর সেপ্টেম্বর মাসের 11 তারিখের পর। 2008-এর সেপ্টেম্বর মাসের 11 তারিখের থেকেই তো ওর বিয়ের যোগ শুরু হয়ে গেছে। কিন্তু সোনালীর বিয়েটা বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন বাধাপ্রাপ্ত হচ্ছে? কারণ লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই সপ্তমে আছে মঙ্গল। এটা হচ্ছে মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ। এটা হচ্ছে মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ। মঙ্গল দোষ থাকলে তা বা মাঙ্গলিক হলে বিবাহের ক্ষেত্রে বাধা আসে এবং বিবাহিত জীবনে সুখ শান্তিতে অসুবিধে করে। তাহলে
এই মঙ্গল দোষ থাকলে বিবাহের যোগাযোগগুলো কেটে যায়, বিবাহের যোগাযোগগুলো কেটে যায়। আর কি, আর হচ্ছে যে লগ্ন থেকে 1, 2, 3, 4 চতুর্থ ঘরে শুক্রটা নিচস্থ, পঞ্চমপতি শুক্র চতুর্থ ঘরে নিচস্থ হয়ে গেছে। তাহলে শুক্র থেকে তো রূপ লাবণ্য আকর্ষণ, শুক্র থেকেই তো রূপ লাবণ্য আকর্ষণ, সেজন্য এখানে আকর্ষণ করার ক্ষেত্রে এখানে অসুবিধে দেখা দিচ্ছে। অর্থাৎ যেখানে শুক্রের প্রভাবটা কম থাকবে, তাহলে বিবাহের জন্য যে আকর্ষিত হওয়া, খুব যে পছন্দ করা ছেলে পক্ষের, সেজন্য সেটা হতে পারছে না। কেমন বিবাহটা কবে হবে? বিবাহটা হয়ে যাবে, বিবাহটা হয়ে যাবে কবে হবে বিবাহ? বিবাহ হবে 21শে ফেব্রুয়ারি 2010-এর পর। যোগ শুরু হয়ে গেছে, এখনই শুরু হয়ে গেছে। তো এই মঙ্গল দোষটা বাধা দিয়ে রেখেছে, মঙ্গল দোষটা প্রতিকার প্রয়োজন। আর শুক্রটা নিচস্থ হয়ে গেছে, শুক্রটা নিচস্থ হয়ে গেছে, এর জন্য এই বিবাহের ক্ষেত্রে বাধা আসছে। 21শে ফেব্রুয়ারি 2010-এর পর অবশ্যই সোনালীর বিয়ে হয়ে যাবে। সেজন্য যেটা প্রয়োজন, এই জন্মাষ্টমীতে, এই জন্মাষ্টমী আগে করলেই ভালো, জন্মাষ্টমীতে এই মাঙ্গলিক দোষের প্রতিকার আর নিচস্থ শুক্রের প্রতিকার একান্তভাবে প্রয়োজন। এটা একটু তোমায় করতে হবে। শুক্রটা সমস্যা দিচ্ছে, আর মাঙ্গলিক দোষ আছে, বা মঙ্গলটা এখানে কিন্তু অশুভ অবস্থায় আছে। ধনু রাশির ছেলের সাথে বিয়ে দেবে না, ধনু রাশির ছেলের সাথে বিয়ে দেবে না। স্বাতী নক্ষত্র অর্থাৎ হচ্ছে তুলা রাশির ছেলের সাথে বিয়ে দেবে না, এবং কর্কট লগ্নের ছেলের সাথে বিয়ে দেবে না। ওর জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা, অশুভ তারিখ, অশুভ সংখ্যা, এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কেমন? ওর জন্য শুভ তারিখ হচ্ছে 4, 5, 6, 8, 4, 5, 6, 8, 13, 14, 15, 17, 13, 14, 15 এবং 17, এবং 22, 23, 24, 22, 23, 24, 26 এবং 31, 26 এবং 31, এই সমস্ত তারিখ এবং সংখ্যাগুলো অবশ্যই সোনালীর পক্ষে শুভ। বিবাহের জন্য সম্বন্ধ এই সব তারিখে দেখাবে, বিবাহের জন্য সম্বন্ধ এই সব তারিখে দেখাবে, সেটা ওর জন্য সফল হবে, সেটা ওর জন্য সাকসেস হবে। বিবাহের জন্য যদি পেপারে বিজ্ঞাপন দাও সোনালীর জন্য, তাহলে সেই বিজ্ঞাপনগুলো যেন এই সব তারিখে প্রকাশ হয়, সেই বিজ্ঞাপনগুলো যেন এই সব তারিখে প্রকাশ হয়। এবার আমি তোমাকে বলে দেব যে ওর মাঙ্গলিক চিহ্ন। তাহলে সোনালীর মাঙ্গলিক চিহ্ন হচ্ছে স্বস্তিক, স্বস্তিক হচ্ছে মাঙ্গলিক চিহ্ন। সোনালীর ঘরে দরজার ওপরে, আলমারির ওপরে স্বস্তিকের স্টিকার লাগাবে। সোনালীর ঘরের দরজার ওপরে, আলমারির ওপরে স্বস্তিকের স্টিকার লাগাবে, এবং ওর বিবাহের কার্ডের ওপর, কার্ডের এনভেলপের ওপর যেন স্বস্তিকের ছবি অবশ্য থাকে। ওর বিবাহের কার্ডের ওপর, কার্ডের এনভেলপের ওপর যেন স্বস্তিকের ছবি অবশ্যই থাকে।
এবং তার সাথে সাথে যে ঘরে বসে সম্বন্ধ দেখাবে সেই ঘরের দেওয়ালেও স্বস্তিকের স্টিকার লাগাবে, সেই ঘরের দেওয়ালেও স্বস্তিকের স্টিকার লাগাবে। ওর জন্য শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। পূর্ব এবং দক্ষিণ হচ্ছে সোনালীর পক্ষে শুভ দিক। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পূর্ব দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। তাহলে সোনালীর জন্য এবার শুভ রংটা বলে দেই। ওর জন্য শুভ রং হচ্ছে ক্রিম রং। ক্রিম রংটা খুব শুভ। রানী কালারটা খুব শুভ। রানী কালারটা খুব শুভ। উজ্জ্বল সাদা রং শুভ। উজ্জ্বল সাদা রং শুভ। আকাশী রং শুভ। আকাশী রং শুভ এবং ইন্ডিগো বা ডিপ নীল রং শুভ। ইন্ডিগো বা ডিপ নীল রং শুভ। রানী কালারের বা ক্রিম কালারের শাড়ি পরে বিয়ের সম্বন্ধের ছবি তুলবে। রানী কালারের বা ক্রিম কালারের ক্রিম কালারের শাড়ি পরে বিবাহের সম্বন্ধের ছবি তুলবে। কেমন? এবং এই সমস্ত রঙের রুমাল, বেডশিট, তোয়ালে, জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এই সমস্ত রঙের তোয়ালে, জামা কাপড় বেশি বেশি করে ব্যবস্থা করবে, বেশি বেশি করে ব্যবহার করবে। মহারাজের অনুমতি নিয়েই উনি কিছু মন্ত্র বলার আগে আপনাদের চেম্বারের ঠিকানা বলে দিচ্ছি। সেটি হলো উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি সেই দুটি নাম্বার হলো 035365280027। আরও একবার বলছি 035365280027 এবং আরও একটি নাম্বার 9733175546 9733175546। আর একথা কিন্তু সত্যি যে জীবনকে ঠেলে নিয়ে যেতে হয় না। মৃত্যুর মতো নিয়ন্ত্রণহীন কিছু ঘটনা না ঘটলে দিনকাল পেরিয়ে কিন্তু জীবন এগিয়ে চলে, সমাজও এগিয়ে চলে, বাস্তবও এগিয়ে চলে। আর সমাজ বদলায়, বাস্তবতা বদলায়, কিন্তু যা আবহমান তা হলো জ্যোতিষশাস্ত্র। আর এই জ্যোতিষশাস্ত্রের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে ভারতবর্ষের বুকে যে কজন বিরল জ্যোতিষী আজও মানুষকে উপকৃত করেছেন তার মধ্যে একজন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন আমরা সোনালীর ব্যাপারে আরও কিছু বিশ্লেষণ ওনার মুখ থেকে শুনে নিই সোনালীর পক্ষে শুভ মন্ত্রগুলো। সোনালীর জন্য কাঠগোলাপ ফুল, কাঠগোলাপ ফুল, অগরু, সাদা চন্দন এবং শঙ্খের গুঁড়া একসাথে বেটে ছায়াতে শুকিয়ে সেই একটি একটি করে বড়ি প্রতিদিন স্নানের জলে দিয়ে স্নান করবে। সেই একটি করে বড়ি প্রতিদিন স্নানের জলে দিয়ে স্নান করবে। প্রতি বৃহস্পতিবার চুলে কোনো প্রকার শ্যাম্পু বা কন্ডিশনার এরকম কিছু করবে না। বৃহস্পতিবার চুলে শ্যাম্পু বা কন্ডিশনার কোনো প্রকার এরকম কেমিক্যালস মাখবে না। এই মন্ত্রটা ওর জন্য খুবই উপকৃত হবে, খুবই এটি শক্তিশালী মন্ত্র। একটু লিখে নাও মা। ওং শুক্রং
শুক্রং ভোজকটং ভোজকটং বিপ্রং বিপ্রং ভার্গবঞ্চ ভার্গবঞ্চ নবাঙ্গুলম নবাঙ্গুলম, নিচে লেখো পদ্মস্থ পদ্মস্থ মাহত মাহহেত সূর্যমুখং সূর্যমুখং শ্বেতং শ্বেতং চতুর্ভুজম চতুর্ভুজম, নিচে লেখো গদাক্ষ গদাক্ষ বড় করো বড় করো কা কা দণ্ডহস্তং দণ্ডহস্তং সীতাম্বরম সীতাম্বরম শত্রু শত্রু ধী ধী দৈবতং দৈবতং ধ্যায়শ্চচি ধ্যায়শ্চচি প্রত্যো ধী প্রত্যো ধী দৈবতম দৈবতম। এই মন্ত্র যে কোনো সময় 108 বার সোনালী জপ করবে। সোনালী যদি জপ করতে না পারে তাহলে ওর হয়ে তোমরা যে কোনো সময় 108 বার, না পারলে 25 বার বা 28 বার জপ করবে। কেমন? ভগবান ওর মঙ্গল করুন। বিয়েটা একটু দেরিতে আছে, সময় শুরু হয়ে গেছে, কিন্তু এটা দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে এই মাঙ্গলিক দোষটা এখনো পর্যন্ত এই মাঙ্গলিক দোষটা রয়েছে বলে দেরি হচ্ছে। আর শুক্রটা আছে নিচস্থ, সেজন্য বাবা এত ভয় পেও না, এটা সমাধান করা যাবে। জন্ম অষ্টমীর আগে বা জন্ম অষ্টমীর সময় তুমি এই মঙ্গল দোষের প্রতিকার করবে এবং নিচস্থ শুক্রের প্রতিকার করবে। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুন। সোমবাবু, আপনি শুনলেন আপনার মেয়ে সোনালীর ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে, এবং শুধু আপনিই শুনলেন না, আপনার মতো সমস্ত পিতামাতারা যারা তাদের কন্যা এবং পুত্রের বিবাহের ব্যাপারে ভীষণ ভীষণ চিন্তান্বিত, তারা কিন্তু নির্দ্বিধায় এই মহান ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করতে পারেন, তার মঙ্গলময় সুপরামর্শ গ্রহণ করতে পারেন, যেভাবে বিগত দিনে প্রচুর পিতামাতারা গ্রহণ করেছেন এবং তারা সত্যি সত্যি উপকৃত হয়েছেন। আমাদের এখানে একটা দিন আমি দেখছিলাম যে একই দিনে প্রায় 20 থেকে 25টি বিয়ের কার্ড, এবং তবে প্রতিটি কার্ডে কিন্তু মহারাজ যেরকম বলেছিলেন মাঙ্গলিক চিহ্নের কিন্তু উপস্থাপনা আছেই কার্ডে। এবং এই মাঙ্গলিক চিহ্ন আপনারা যেরকমভাবে মহারাজ বলেছেন আপনাদের বাড়ির দরজায়, আপনাদের আলমিরাতে, আপনাদের কর্মস্থলের টেবিলে, আপনাদের মোবাইলে স্ক্রিন সেভারে, সমস্ত জায়গায় মাঙ্গলিক চিহ্নের ব্যবহার কিন্তু আপনার জীবনে অনেকটা অনেকটা ফলদায়ক হতে পারে। এবং ছোট্ট করে বলে দিই যে সোনালীর ব্যাপারে উনি বলেছেন যে ওনার জন্মকুণ্ডলী অনুযায়ী বিশ্লেষণ করে যে যে গ্রহের অবস্থানগুলো ভালো আছে তা হলো চন্দ্র, রবি, বুধ, কেতু এবং বৃহস্পতি। এটা উনি বলেছেন যে আপনার মেয়ে সোনালীর ফাইন্যান্সিয়াল কন্ডিশান থ্রু আউট দ্য লাইফ, সারা জীবন ধরে ভালোই থাকবে। সে সেলফ লেডি, অর্থাৎ নিজেই সে রোজগারের দিকে যথেষ্ট পারদর্শী হবে, এবং তার বিবাহের ব্যাপারে যে মূল প্রশ্ন আপনাদের ছিল তা কিন্তু একটু বিলম্বে হচ্ছে। তারও কারণ আছে, কারণ গ্রহদোষী তো আমাদের সমস্ত কিছু নৈরাশ্য বা বলতে পারেন সমস্ত কিছু সমস্যার সৃষ্টিকারী, এবং তা হলো সোনালী কিন্তু মঙ্গল দোষ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ভৌমদোষ প্রাপ্ত হয়েছে। এবং আপনারা জানেন যে মঙ্গল দোষের জন্যই কিন্তু বিবাহে বিলম্ব আসে বা যে কোনো রকমের বাধা আসে। সেক্ষেত্রে ওর যে বিলম্বটি হচ্ছে তা কিন্তু মঙ্গল দোষের জন্য এবং নিচস্থ শুক্রের জন্য। এবং ওর বিবাহ মহারাজ বলেছেন 21শে ফেব্রুয়ারি 2000 পর, অবশ্যই 2010-এর পর অবশ্যম্ভাবী। এবং তার জন্য যেটি প্রতিকারের দরকার তা হলো এই মুহূর্তে মঙ্গল দোষের প্রতিকার। এবং যেহেতু আপনার চিঠি অনুযায়ী দেখলাম
শম্ভুবাবু যে আপনি বলেছেন আগস্ট মাসেই উত্তরটি দিতে, নিশ্চয়ই আগস্ট মাস আপনাদের কাছে কোনো কিছু ইঙ্গিত বহন করছে, এবং ঠিক সে কথাই বলি যে জন্মাষ্টমী হচ্ছে আগামী 13ই আগস্ট, এবং জন্মাষ্টমীর আগে অর্থাৎ এক্ষুনি অথবা জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে আপনি যদি আপনার মেয়ের সোনালির এই গ্রহ প্রতিকারের ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু ওর জীবনে অবশ্যম্ভাবী খুব ফলদায়ক হবে সেটা। কারণ জন্মাষ্টমীর পুণ্যতিথি হলো গ্রহ প্রতিকারের শ্রেষ্ঠ সময়। আর আপনি তো জেনে গেছেন আপনার মেয়ের মাঙ্গলিক চিহ্ন স্বস্তিক, এছাড়া সমস্ত কিছু বলে দিয়েছেন মহারাজ। উনি ওনার সোনালির কী ধরনের পাত্র হবে, চাকরিজীবী অবশ্যই হবে, সে কোনো ব্যাংকিং সেক্টরে অফিসারও হতে পারে, প্রফেসরও হতে পারে, লেকচারারও হতে পারে, অথবা কোনো আয়কর সংক্রান্ত অর্থাৎ ট্যাক্স ওরিয়েন্টেড কোনো জায়গায় উচ্চ পদে আসীন কোনো পাত্র হতে পারে। সুতরাং আপনার মুখে আমরা হাসির ঝিলিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অবশ্যই গ্রহ প্রতিকার করুন, এবং সেজন্য যদি আপনার মন চায় আপনি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন সে দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। নিশ্চয়ই ভালো থাকবেন, সোনালীর জীবন ভালো কাটুক এই আশা নিয়ে সমস্ত পিতামাতাদেরই বলছি, আপনাদের সন্তানদের ব্যাপারে সমস্ত জিজ্ঞাসা যা আছে তা আপনারা শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরুনগর এই ঠিকানাতেই পাঠাবেন শুধুমাত্র। আর আরও কিছু ধর্মীয় আলোচনা আজকে আমরা শুনে নেব। তার মধ্যে মহারাজের কাছে যে প্রশ্নটি আমরা দর্শকদের জন্য মহারাজের কাছে যে প্রশ্নটি আমরা রাখছি তা হলো আসন্ন জন্মাষ্টমী মহারাজ 13ই আগস্ট, সেই দিনটি আমাদের দর্শকরা যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা বৈদিক জীবনাদর্শ বিশ্বাসী, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা সেই দিনটি কিভাবে পালন করবেন? জন্ম অষ্টমীর দিন তোমরা প্রত্যেকে সকালবেলা 7:52 মধ্যে স্নান করে ফেলবে। 7:52 মধ্যে স্নান করবে। যারা একান্ত পারবে না তারা 9:48 মধ্যে স্নান করে ফেলবে। 9:48 মধ্যে স্নান করে ফেলবে। সেদিন ভগবান শ্রীকৃষ্ণের মানব শরীর ধারণ করে পৃথিবীতে আসার শুভ জন্মতিথি। শুধু তিথি নয়, পবিত্র পুণ্যতিথি। শুধু তিথি নয়, পবিত্র পুণ্যতিথি। সেদিন তোমরা হলুদ রঙের অথবা আকাশী রঙের জামা কাপড় পরবে। সেদিন তোমরা হলুদ রঙের অথবা আকাশী রঙের জামা কাপড় পরবে। এইবারে যে কথাটা বলছি, এই জন্মাষ্টমী থেকে তোমরা এটা শুরু করবে। আর জন্মাষ্টমীতে কেমন স্নান করবে? জন্মাষ্টমীর দিন মৌনী স্নান করবে। অর্থাৎ ঘুম থেকে উঠে সম্পূর্ণ স্নান না করা পর্যন্ত কোনো কথা বলবে না। সম্পূর্ণ স্নান অর্থ গায়ে জল ঢালা নয়, হয় শাওয়ারে বা বাথটাবে বা মগে মাথায় জল দিয়ে সেই জলটা যে গায়ে গড়িয়ে পড়বে, এই একবার করলেই হবে এটা স্নান। ততক্ষণ অবধি মৌন থাকবে, কথা বলবে না, খাবার খাবে না, মৌনী স্নান। আর কি করবে? সেদিন ঘুম থেকে উঠে স্নান করে এসে, স্নান করেই এই মন্ত্রটা জপ করবে। কি মন্ত্র? দুটো হাত নেবে আর মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের
মূর্তি, তার সৌম্য শান্ত মূর্তিকে তুমি কল্পনা করবে, গোপাল মূর্তি হোক বা কৃষ্ণ মূর্তি হোক। দুটো হাতকে এইভাবে জোড়া করবে, সমস্ত লাইনগুলোকে মেলাবে, দুটো হাতকে এইভাবে জোড়া করবে। কেমন? এবার দু চোখ মেলে হাতগুলোকে, দু চোখ মেলে হাত দুটোকে দেখবে, দু চোখ মেলে হাত দুটোকে দেখবে। কেমন? দু চোখ মেলে হাত দুটোকে দেখবে এবং তোমরা আওয়াজ করে এই মন্ত্র জপ করবে। আগে মন্ত্রটা লেখো, कराग्रे कराग्रे बसते बसते लक्ष्मी लक्ष्मी करमूले करमूले सरस्वती सरस्वती करमध्ये करमध्ये तू गोविंद प्रभाते प्रभाते कर दर्शनम এই মন্ত্রটা এখন টিভি স্ক্রিনে যাচ্ছে, তোমরা সকলেই দেখছো। কিন্তু মন্ত্র খালি করলে হবে না, তোমরা এবার এর মধ্যে তোমরা মন্ত্রের প্রকৃত স্বর এবং সুর দেবে। कराग्रे बसते लक्ष्मी करमूले सरस्वती करमध्ये तु गोविंद प्रभाते कर दर्शनम। এবার এই মন্ত্রটা এভাবে 11 বার জপ করবে। আর আমি তোমাদের সুবিধের জন্য শিবকৃষ্ণ গুরুকুলের আশ্রমের শিষ্য শিষ্যাদের দিয়ে মন্ত্রগুলোকে আমি নিজে বসে থেকে রেকর্ড করিয়েছি। তোমরা সেই সুন্দর মন্ত্র জপ শোনো। এমন অনেক শিষ্য আছে, অনেক শিষ্য আছে যারা ভালো গাইতে পারে এবং তার সাথে গেয়েছে অনেক মন্ত্রে। আর্য বসু রায়, আর্যও ভালো রবীন্দ্রসঙ্গীত গায় এবং যখন আমি এগুলোকে রেকর্ড করি, আর্যই সঙ্গীতের এবং মিউজিকের ব্যাপারটা আর্য নির্দেশনা দিয়েছে। আর মন্ত্রের উচ্চারণ এবং মন্ত্রের শব্দের পুরো বিষয়টা আমি দেখেছি। কেমন? আগামী দিন আবার বলবো। এখন তোমরা জন্মাষ্টমী উপলক্ষে এরকম 5-6টি প্রোগ্রাম অতিরিক্ত দেখতে পাবে। সোনার বাংলাতে 5-6টি প্রোগ্রাম এবং সৃষ্টিতে 5-6টি প্রোগ্রাম। এছাড়া আর কোন প্রোগ্রাম তোমরা দেখতে পাবে, কখন, কেমন, তোমাদেরকে আর্য বলে দেবে। ওং নমঃ শিবায়। অনুষ্ঠান একদম শেষ পর্বে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে সৃষ্টির পর্দায় আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন প্রতিদিন ভোরবেলা 5টায় এবং যথারীতি যেরকম আপনারা দেখেন প্রতি শনিবার সন্ধ্যে 7টায়, এবং সোনার বাংলায় প্রতিদিন আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভোরবেলা 6টার সময় এবং রবিবার রাত্রিবেলা 10:45। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি, তোমারও লাগিয়ে আছি পথচাহি বুঝি বেলা আর নাহি নাহি। সত্যি আজকে বেলা শেষ, আমাদের যাওয়ার পালা। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আগামী দিন আমরা নিশ্চয়ই ফিরে আসব এরকমই একটি মনোজ্ঞ অনুষ্ঠান নিয়ে, আপনাদের শুভ কামনা নিয়ে। নমস্কার। ওং নমঃ শিবায়।